আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা শুনছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। প্রথমে আমি অভিনন্দন জানাতে চাই আমাদের চ্যাম্পিয়নদেরকে, জি। যারা আমাদের এই যে অনূর্ধ্ব-20 যে সাফ, সেখানে সর্বশেষ ফাইনালে ভারতকে হারিয়ে তারা আমাদের সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা এভাবে তাদের মাধ্যমে পুরো বিশ্বের কাছে আমাদের যে প্রাইডের জায়গাটা সেটা দিনে দিনে আরও বড় হবে, এটা প্রত্যাশা এবং তাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা। প্রথমত হচ্ছে একটা সরকার নতুন করে তাদের জায়গা থেকে সরকার গঠন করেছে, এখনও 2 মাস হয় নাই। বিরোধী দল বলেন কিংবা বিরোধী দলীয় জোট বলেন, তারাও তাদের জায়গা থেকে কখনো এটা চিন্তা করে না যে 2 মাসের মধ্যে সরকারের কার্যক্রমের বিরুদ্ধে তাদেরকে রাজপথে নামতে হবে। এটা কোনো বিরোধী দল তাদের জায়গা থেকে চিন্তা করে না। কিন্তু আমরা যখন আমাদের জায়গা থেকে দেখি যে আমাদের এই যে সংসদ, এই সংসদে বিএনপি তাদের জায়গা থেকে গণভোটের আগে, নির্বাচনের আগে যেই কথাগুলো ঐকমত্য কমিশনে বলেছিল, যেই কমিটমেন্টটা তারা জুলাই সনদে করেছিল, এই জায়গাগুলোকে তারা প্রশ্নবিদ্ধ করা শুরু করেছে, ইভেন গণভোটকে তারা অবৈধ বলা শুরু করেছে, তখন এটা আমাদেরকে হতাশ করে এবং এটা হচ্ছে জনগণের সাথে প্রতারণার একটা নতুন দৃষ্টান্ত তৈরি হয়। যখন আমরা দেখি যে আমাদের সংসদে আমরা একদম নির্দ্বিধায় বলতে পারি যে শত শত মানুষ বিএনপির গুমের শিকার হয়েছে। সেদিন সংসদে দাঁড়িয়ে জনাব ইলিয়াস আলীর সহধর্মিণী যখন বলছিলেন যে ইলিয়াস আলী কোথায়, এটা কিন্তু সেই গুমের কথা মনে করিয়ে দেয়। সেখানে সংসদে দাঁড়িয়ে বিএনপি যখন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সংসদে বাতিল করার প্রস্তাব করে, আমাদের বিএনপিকে নিয়ে আমাদের মনে সন্দেহের উদ্রেক হয় এবং আমরা আমাদের জায়গা থেকে এটা আসলে আমরা নিজেরাই সন্দিহান এবং আমরা নিশ্চিত হতে পারছি না যে এই বিএনপি কি আসলে সেই বিএনপি কিনা, যেই বিএনপি বাংলাদেশ পন্থার কথা বলে, জাতীয়তাবাদের কথা বলে, দলের নামের সাথে জাতীয়বাদ শব্দটা থাকে, যে বিএনপি মেজর জিয়াউর রহমান থেকে এসেছে, যে বিএনপি আপসী নেত্রী বেগম খালেদা জিয়া থেকে এসেছে। আমরা দেখি যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব করে বিএনপি। মানে মানবাধিকার নিশ্চিত করাটা, এটা তো শুধু বিএনপি নয়, সবার জন্য গুরুত্বপূর্ণ, জনগণের জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি কি তাদের জায়গা থেকে মনে করছে যে তারা এবার সরকারি দল, তারা আজীবন সরকারি দল থাকবে? তাহলে তাদের এই জন্য এগুলো নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই। তারা তো সরকারি দলে থাকবে, ক্ষমতায় থাকবে, সো তাদের ক্ষমতাকে কোনোভাবে সংকুচিত করা যাবে না। কিন্তু তারা যেন এটুকু ভুলে না যায় যে ক্ষমতার পালাবদল এটা আবশ্যক এবং এই ক্ষমতার পালাবদলে একদিন বিএনপিও তাদের জায়গা থেকে বিরোধী দলের ভূমিকায় যেতে পারে, তাদেরও মানবাধিকারের আইন প্রয়োজন হতে পারে, তাদের জায়গা থেকেও গুম খুনের অধ্যাদেশ প্রয়োজন হতে পারে। এবং সর্বশেষ আরও গুরুত্বপূর্ণ 3টা বিষয়, যেটা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্পেশালি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটাতে সবাই বাহবা জানিয়েছে। ইভেন তখন ঐকমত্য কমিশনে জনাব সালাউদ্দিন আহমেদও জানিয়েছে। তিনি তার জায়গা থেকে যখন এগুলোতে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করলো বিএনপি, আমরা দেখলাম এই সংসদে এসে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান যে অধ্যাদেশ, সেটাকে রহিত করার সুপারিশ করেছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে। সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন আদেশ 2025 এবং 26 রহিত করার সুপারিশ করেছে। 4টি বিষয় অধ্যাদেশ রহিত করার প্রস্তাব দিয়েছে। এরকম না, আরো বেশি। তো এরকম তারা তাদের জায়গা থেকে যতগুলো করেছে, এই প্রত্যেকটার কারণে এর পূর্বে কিন্তু তারা সাফারার ছিল। তারা এর আগেও বিচারকের বয়স নিয়ে যখন সুবিধা নিতে চেয়েছে, তখন এটার জন্য শুধু বিএনপি না, পুরো বাংলাদেশকে কিন্তু এটার জন্য ভুক্ত হয়েছে। তারা তাদের জায়গা থেকে কেন ওই একই কাজগুলো আবার করছে, আবার পা বাড়াচ্ছে, এটা আমাদের মনে যখন সন্দেহ তৈরি করে, তখন আমরা বিএনপির বিরোধী দল হিসেবে নয়, বিএনপির বিরোধিতা করে নয়, বরং বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আমাদের রাজপথে যেতে হয়েছে। এবং মাত্র 1.5 মাসের হানিমুন পিরিয়ডে যখন বিএনপি আছে, এই সময়ের মধ্যে তারা তাদের কথা এবং কাজের মধ্য দিয়ে আমাদেরকে রাজপথে যেতে বাধ্য করলো। এখন দেশে একটি ক্রাইসিস চলছে, বা মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বাংলাদেশও সহ সারা বিশ্বেই একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। সেই মুহূর্তে সরকারকে বিব্রত করতে কিংবা তাদেরকে অস্থির রাখতে কি রাজপথে আন্দোলন, সেটা আপনি কিভাবে খণ্ডাবেন? প্রথমত হচ্ছে আপনার প্রশ্নটার মধ্যে পক্ষপাতিত্ব আছে। পক্ষপাতিত্ব কোন জায়গায়? এটা আপা বলেছে, আমি করিনি। আপা বলেছেন, সেটা আমি আপনাকে জানিয়েছি। তো এখন আসলে কি ভাই, মানে এটা কি ধরেই কি বিরোধী দল আগে রাজপথে গিয়েছে? এটা তো হয় নাই। মানে বিরোধী দল যখন ভাই মাত্র বলল যে 5 দিন সংসদে তাদের জায়গা থেকে
সরকারি দল যখন গণভোট নিয়ে জুলাই সনদ নিয়ে রীতিমতো হাসি ঠাট্টার পর্যায়ে চলে গিয়েছে, তখন বিরোধী দলকে এইটুকু সময়ে নির্বাচন থেকে ফিরে এসে একটা বিরোধী দলের মানে মিনিমাম প্রস্তুতিতে বা প্রস্তুতিমূলক পর্বটা সারতেও একটা 6 মাসের সময় লাগে। তো এটার জন্য আমরাও প্রস্তুত ছিলাম না, কিন্তু তাদের কার্যক্রম এটা বাধ্য করেছে। আপা যে কথাগুলো বললো যে আসলে কি আপা তার জায়গা থেকে আপনি যে প্রশ্নটা বলেছেন না, ওই প্রশ্নটার কোনো কিছু আনসার দেয় নাই। আপা তার আশেপাশে থেকে যত কিছু বলে এটাকে ঢেকে রাখা যায় এই চেষ্টাটা করেছেন। কিভাবে? তিনি বললেন যে এই যে গণভোট তো সংবিধানে নাই। যখন এরশাদের আমলে এরশাদের স্বৈরাচারের শাসন ব্যবস্থার পতন হয়, অন্যান্য সকল রাজনৈতিক দল একসাথে মিলে যখন আন্দোলন করে এটা পতন করায়, তখন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হয়েছিল। তাহলে তখন কি সংবিধানে কোনো তত্ত্বাবধায়ক সরকার ছিল না। নির্বাচন হওয়ার পরে যখন সবার মনে হয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকারটা দরকার বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য, তখন তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচনের পরে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তাদের ইতিহাসগুলোই ভুলে যাচ্ছেন, যে ইতিহাসের সামনের ফেসটা ছিল বেগম খালেদা জিয়া। এরপরে আপা তার জায়গা থেকে বললেন যে জুলাই সনদে সবার আগে স্বাক্ষর করার কথা ছিল এনসিপির, বিএনপির সেখানে স্বাক্ষর করেছে, এনসিপি করে না। এনসিপি কয়েকদিন আগে করেছে। এনসিপি নাম খাওয়াস্তে মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য জুলাই সনদ চায় নাই, স্বাক্ষর করতে চায় নাই। এনসিপি বিএনপি এখন তাদের প্রত্যেকটা কথা এবং কাজে এটা স্পষ্ট প্রকাশ পাচ্ছে যে তারা প্রতারণার জন্য শুধু নাম খাওয়াস্তে ওই জুলাই সনদ বলেন, ঐকমত্য কমিশন বলেন, গণভোট বলেন, এইগুলার কথা মুখে মুখে বলেছে। তাদের মনে একটা জিনিসই ছিল, কোনো মতে খালি নির্বাচনটা পার হোক, তারপরে দেখে নিব এই জুলাই সনদ কেমনে হয়, এই গণভোট কেমনে বাস্তবায়ন হয়। এটার জন্য তারা তাদের জায়গা থেকে কোন প্রক্রিয়া জুলাই সনদ বাস্তবায়ন হবে, কিভাবে এটা জনরায় পাবে, এরকম কোনো কিছু চিন্তা করে না, তারা সাইন করে চলে এসেছে। আমরা সাইন করি নাই কেন? কারণ জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, জুলাই সনদ আমরা আমাদের জায়গা থেকে বিএনপির মধুর কথায় বিশ্বাস করি নাই। কারণ জনাব সালাউদ্দিন আহমেদ সবসময় তার দলের তাদের দলীয় স্বার্থে সুবিধাজনক অবস্থান নিয়ে কথা বলেছেন। আপনি দেখেন, একটা গণভোট হলো, 70% মানুষ সেই গণভোটে আলাদা করে ভোট দিল যে আপনি সংসদে পলিসি মেকিংয়ের জন্য যান, আপনাকে 50% ভোট দিলাম, কিন্তু এই জুলাই সনদে যে সংস্কারগুলো আছে এগুলো আপনার বাস্তবায়ন করতে হবে, এটার জন্য আমি 70% ভোট দিলাম। এটা পাশাপাশি প্যারালালি গিয়ে এটা করবে এরকম না, দুইটা একসাথে হয়েছে। তাহলে এত বড় ম্যান্ডেট পাওয়ার পরও তারা যখন এসে জুলাই সনদকে তোয়াক্কা করছে না, গণভোটকে অবৈধ বলছে, তাহলে সেখানে এই গণভোট যদি না হতো বিএনপি জীবনে জুলাই সনদকে পাত্তা দিত না। এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে এই ম্যান্ডেট জনগণের আরো নিশ্চিত হবে, এটা আপনি নিশ্চিত আগে করেন, তারপরে আপনার জায়গা থেকে আমরা জুলাই সনদে সাইন করব। এরপরে আদেশ হয়েছে, গণভোট হয়েছে, এরপরে আমরা আমাদের জায়গা থেকে নির্বাচনের আগে ওই জুলাই সনদে স্বাক্ষর করেছি, শুধুমাত্র নাম কাগজে মন ভুলানোর জন্য না। এবার বেশ কিছু জায়গায় কথা, মানে আপা যে জায়গায় একটু আগে বললেন যে আমরা আমাদের জায়গা থেকে বিরোধী দল আমাদেরকে চিন্তা করতে হবে জনগণ কি চায়। বিরোধী দল শুধু নিজে কি চায় এটা চিন্তা করলে হবে না। এটা কে চিন্তা করছে এখন? বিএনপি তাদের জায়গা থেকে জনগণ যখন তাকে গণভোটের এই ম্যান্ডেটে বলে দিল যে আপনি এই সংস্কারগুলো করবেন, বিএনপি গিয়ে তাদের সুবিধাজনক প্রত্যেকটা অবস্থান ব্যক্ত করছে এবং ওইটা করতে চাচ্ছে। এবং বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আইনমন্ত্রী প্রত্যেকটা মানুষ এই জায়গায় তাদের জায়গায় গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো একটাতেও তারা এগ্রি করছেন না। তাদের নোট অফ ডিসেন্ট সেখানে তারা মানবেন না। তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গণভোট হয়েছে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ঐকমত্য কমিশন করেছিল। তাদের 31 দফার প্রথম দফা হচ্ছে তারা তাদের জায়গা থেকে সংবিধান সংস্কার কমিশন করবেন। ওই কমিশনটাই তো সেটা ছিল, শুধু নামটা আলাদা ছিল, ঐকমত্য কমিশন। সেখান থেকে এই নির্বাচনের পরবর্তী সময়ে একসাথে দুইটা রোল প্লে করার কথা ছিল। একটা ছিল তারা সংসদ সদস্য হবে, আরেকটা ছিল তারা তাদের জায়গা থেকে কনস্টিটিউশনাল যে অ্যাসেম্বলি হবে ওইটার তারা সদস্য হবে। কিন্তু এখনই তারা এই জায়গায় প্রতারণা শুরু করছে। তো আমরা আমাদের জায়গা থেকে শুধু বিএনপিকে একটা জিনিসই বলতে চাই, স্পষ্ট করেছে সংবিধানে অন্তর্ভুক্ত করা হতে হবে, তারপরে তারা শপথের বিষয়ে আসবে। সংবিধান সংস্কার পরিষদের কথা যেটা, যে শপথটা আসলে বিরোধী দল নিয়েছে, যেটা আপনি তো ওটার কথাই বলছিলেন। এটা জুলাই আমাদের এই যে আদেশ, এই আদেশে স্পষ্ট করে আমাদের লেখা রয়েছে 7 নম্বর ধাপে,
এই উক্ত নির্বাচনে যদি হ্যাঁ জয়যুক্ত হয় গণভোটে, তাহলে নির্বাচিত প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তাহলে তারা তাদের জায়গা থেকে এখন যদি বলে যে আগে তারা ওইখানে সংসদ সদস্য হবেন, সংবিধানে অন্তর্ভুক্ত করবেন, তারপরে করবেন, না, জনগণ তো এটা বলে নাই তাদের জায়গা থেকে। তারা এখন তাদের জায়গা থেকে অনেক এক্সকিউজ দেওয়া শুরু করেছেন। কি এক্সকিউজ? তারা বলছেন যে এখানে আমাদের যে সংসদ, এই সংসদই আমাদের জায়গা থেকে সার্বভৌম, এই কথা বলা শুরু করছেন। অথচ এই যে আমাদের জুলাই সনদের উপরে এত পার্সেন্ট মানুষ, 70% মানুষ যে তারা ম্যান্ডেট দিল, এটা সার্বভৌম না। কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি, এই যে আমাদের সংসদ, এই সংসদও এমন অনেক সংশোধনী এনেছিল যে এই সংশোধনীগুলো গিয়ে আমাদের সুপ্রিম কোর্টে গিয়ে বাতিল হয়ে গিয়েছে। তাহলে যদি আমার এই সংসদটাই সার্বভৌম হয়, তাহলে তো আমার সর্বোচ্চ আদালত কখনো এই আমাদের যে সার্বভৌম যে প্রতিষ্ঠান সংসদ, সেটার সংশোধনীগুলো বাতিল করতে পারে না, কিন্তু বাতিল করেছে এবং আগামীতেও বাতিল করবে। তার মানে আমাদের এখানে সংসদ সার্বভৌম নয়, বরং এই যে সংবিধান, এই সংবিধানের সাথে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে আমাদের এই যে জনগণ, এই জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান পরিচালিত হবে। তাহলে জনগণ তো আলাদা করে তার অভিপ্রায় দিল। আপনাকে যত পার্সেন্ট ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, তার চেয়ে আরো 20% অভিপ্রায় বেশি দিয়ে সে বলছে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করুন। এখন আপনি আপনার জায়গা থেকে বলছেন গণভোট অবৈধ। মানে আমাদের আসলে দুঃখের জায়গা কোনটা? ইতিহাস সবাইকে সুযোগ দেয়, কিন্তু এই সুযোগটা বেশি দিয়েছে আসলে আমাদের জিয়া পরিবারকে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সময় একটা গণভোট পেয়েছিলেন, বেগম খালেদা জিয়া তার সময় গণভোট পেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার গণভোটে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, তিনি ইতিহাসে স্মরণীয়। বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, ইতিহাসে পজিটিভভাবে স্মরণীয়। কিন্তু আজকে জনাব তারেক রহমান, খুবই দুঃখ লাগে, তিনি তার জায়গা থেকে জনগণের এত বড় ম্যান্ডেটের পরে এটাকে তিনি চুপ করে নিষ্ক্রিয় দর্শকের মতো সংসদে বসে থেকে মিটিমিটি হাসেন, টেবিল চাপড়ান, আর তার আশেপাশের মানুষগুলো জনগণের এত বড় ম্যান্ডেটটাকে নিয়ে তারা প্রতারণা করে। এটা ইতিহাসের এই দায়টাকে অবশ্যই নিতে হবে। সংশ্লিষ্ট বিষয় বলেছেন যে 1973 সালের 7 এপ্রিলের পরে রাষ্ট্রপতির এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা থাকে না, এইটাকে আসলে কিভাবে বলবেন? হ্যাঁ, তো 1973 সালের পরে মানে জুলাই অভ্যুত্থানের এরকম কোনো ধরনের বিধান ছিল নাকি? 1973 সালের পরে এই ধরনের অভ্যুত্থান হয়ে 106কে টেনে এনে কোনো অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল নাকি? 1973 সালের পরে এই যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, যে বাংলাদেশে 5 বছর পর নির্বাচন হওয়ার কথা ছিল 24-এর পর 29-এ, সেটা না হয়ে 26-এ হওয়ার কথা ছিল নাকি? এই জুলাই সনদের এই 1973 সালের পরে আমরা দেখলাম এই বাংলাদেশে যাদের সাথে জুলুম করা হয়েছে, আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমান জুলুমের শিকার, আমাদের জনাব সালাউদ্দিন ভাই জুলুমের শিকার, এই মানুষগুলো আবার ফিরে আসলেন, আমাদের অসংখ্য গুম হওয়া মানুষ আবার ফিরে আসলেন। এই জিনিসগুলো কোনোটাই কি আমাদের জায়গা থেকে এই সাংবিধানিক প্রক্রিয়া ছিল? জুলাই সনদ বাস্তবায়ন তারা করবেন না, তারা তো বলছেন ধারণ করেন জুলাই চেতনাকে, বারবারই তো বলছেন সংসদে পরশুদিন তো। ভাই, কথার সাথে কাজের মিল থাকতে হবে। মুখে মুখে ধারণ করেন আর বাস্তবায়নের সময় নিজেদের পছন্দের অধ্যাদেশগুলো, নিজেদের পছন্দের বিধানগুলো তারা করবেন, বাকিগুলো করবেন না। তার মানে কি এটা জুলাই সনদ পুরো বাংলাদেশের, ভাই একটু আগে যেটা বললেন, তাহলে পুরো বাংলাদেশকে ধারণ করে না? তাহলে এটা তো শুধু বিএনপিকে ধারণ করে, এটা তো বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জায়গা না, এটা বাংলাদেশের মানুষের গণ অভিপ্রায় বাস্তবায়ন করার জায়গা। স্যার, আপনার কথা বুঝতে পেরেছি, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জায়গা না, যেমন কথাটা বলছেন তেমন সঙ্গে স্যার বলছিলেন যে প্রতারণার জন্য আসলে মুখে মুখে আপনারা জুলাই সনদ বাস্তবায়নের কথা এর আগে, নির্বাচনের আগে বলেছিলেন, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বলে না যে তর্ক করো যুক্তির সাথে, যুক্তির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, অন্তত পক্ষে সংসদে তো নাই। এবং যুক্তির সাথে যেটা দরকার সেটা হচ্ছে সংবিধান, মাস্ট। এর বাইরে যাওয়ার আপনার, আমার, সার্জিস বা আরো কেউ, সার্জিসের বাপদাদা, আমার বাপদাদা, কারো কোনো সুযোগ নাই। ঠিক আছে, জনগণেরও নাই, জনগণের আছে, জনগণের, সেটাই আসছি। এরশাদের পরে সার্জিস যে কথাটা বলছেন তত্ত্বাবধায়ক নিয়ে, যে একটা তখন তো আইন ছিল না, আমিও বলি তখন আইন ছিল না, কিন্তু আপনি জানেন সবগুলো দল একসাথে বসে ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা দিয়ে কিন্তু ওই মুহূর্তে রাষ্ট্র কিভাবে ইলেকশনটা করবে সেটা নিয়ে বসছে। এবার কি ডক্ট্রিন অফ নেসেসিটির কাজ দিয়ে আমরা গিয়েছি? যাইনি। আমরা একটা সংস্কারের কমিটি বানিয়েছি, সেই কমিটির প্রধান যা যা বলেছেন উনি হাদিসের মতো, কুরআনের মতো উনি বাণী দিয়েছেন, তো উনার বাণী তো এখানে সার্বজন গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রীয় প্রধান, ইন্টারিম গভর্নমেন্ট প্রধান, উনি এক ধরনের আপনার কি বলে নোট অফ ডিসেন্টের উপর সিগনেচার করালো বিএনপিকে, আর নোট অফ ডিসেন্ট ছাড়া উনি বক্তব্য পেশ করলো, জোর করে বেঁধে দিল, হাত পা বেঁধে সাগরে ছেড়ে দিল, তুমি সাঁতরাও। এটা তো সম্ভব না।
আপনার রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহান জাতীয় সংসদে কি বলেছেন রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে, যে আমি মহামান্যকে জিজ্ঞেস করেছি আপনি কি অধ্যাদেশ দিতে পারেন, উনি বলেছেন না আমি পারি না। তাহলে আপনি কিভাবে দিলেন? আমাকে চাপিয়ে দেওয়া হলে আমি কি করতে পারি? একটা রাষ্ট্রপতির যার কিনা এক লাইন বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, সে তাকে চাপিয়ে দিলে সে কি করতে পারে? এটা কিন্তু স্বাভাবিক। উনি কিন্তু স্বীকার করেছেন এবং সেটা রিপিট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই জায়গায় যে জনগণ ম্যান্ডেটের কথা বলছেন, জনগণ তো 213টা আসনে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। এইখানে আপনি সংবিধানের কথা বলছেন, আপনি শাহদিন মালিক, তানিয়া আমির সহ অনেকগুলো অ্যাডভোকেট, প্রথিতযশা অ্যাডভোকেটরা কি বলেছেন, যে একটা শপথের পরে আরেকটা শপথ নিলে আগের শপথটা বানচাল হয়ে যায়। বিএনপি তো অনেক ভদ্র রাজনীতি করছে এই কারণে যে ওটা করলে বিএনপি চায় না এই রাষ্ট্রটা অকেজো হয়ে যাক, এই রাষ্ট্রটা আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে এই রাষ্ট্রের গণতন্ত্র হাঁটুক, যে কারণে বিএনপি এটা নিয়ে কোনো কথা বলছে না। যদি 3rd-4th বিরোধী দল হওয়ার মতো থাকতো বাংলাদেশে এই অবস্থায়, তাহলে কিন্তু অনেক রকম সমস্যায় হয়তো আজকের বিরোধী দল পড়তে পারতো 2টা শপথ নেওয়ার কারণে। এবং এটাও আমি জানি না ফিউচারে এটার কি হবে, 2টা শপথ নেওয়ার কারণে একটা শপথ তারা লঙ্ঘিত করেছে। তো এই জায়গাগুলা তাদের বিচার মানি, কিন্তু তালগাছটা আমার, এটা হলে তো চলবে না। তাদেরকে বিচার মানতে হবে, বিচারের যে সিস্টেম লঙ্ঘন করে হবে না। এটা আপনার সার্বভৌম রাষ্ট্র, এটা কিন্তু এখন রেভলিউশন রাষ্ট্র না। রেভলিউশন রাষ্ট্র ছিল 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্টের সন্ধ্যা পর্যন্ত। আপনি এর মধ্যে আপনি আপনার স্পার্ক করতে পারেন নাই, এই দায়িত্ব আপনাকেই নিতে হবে। ভুল করলে ভুলের মাসুল তো দিতেই হবে। আপনি রাষ্ট্রপতির হাত দিয়ে শপথ নিয়েছেন, আবার আপনি রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেছেন, আবার আপনি রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার মতো আপনার হাতে কোনো রকম আইন কানুন কিচ্ছু নাই। আপনি রাষ্ট্রপতিকে মুখে মুখে ইমপিচমেন্ট করছেন, আপনি সারা বিশ্বে রাষ্ট্রপতিকে ছোট করছেন। আমি বলি নাই রাষ্ট্রপতি ভীষণ ভালো মানুষ, আমি শুধু আইনের ধারালো যুক্তিগুলোর কাছে যাচ্ছি। এইখানে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আপনি যখন রাষ্ট্রপতিকে নিয়ে শপথ নিলেন তখন রাষ্ট্রপতি বৈধ, তারপর আপনি রাষ্ট্রপতিকে অবৈধ ঘোষণা করলেন। কিসের উপর? আপনার তো স্পিকার নাই, আপনার তো সংসদ নাই, আপনি তো অভিশংসন করতে পারবেন না, তাহলে আপনি কিসের উপর করবেন? সেই কথাটা যদি সত্যকে সত্য বলতে হয়, সেটার জন্য যদি বিএনপি দায় হয়, তাহলে বিএনপি এই দায় নিলে আমি মনে করি না বিএনপি কোনো লস করবে। কারণ বিএনপির সাথে জনগণ আছে, যে জনগণ বিএনপিকে ভোট দিয়েছে একটা দায়িত্বশীল আচরণের জন্য, সংবিধান মেনে চলে কাজ করার জন্য। আমি আবারও বলছি সার্জিস সহ সমস্ত বিরোধী নেতাকে, যে আপনারা যেটায় কারো কোনো আপনার নোট অফ ডিসেন্ট নাই, এগুলোকে মেনে নিয়ে আগে আইনগুলো পাস হোক, এগুলো সুন্দর একটা সিস্টেমেটিক চুলচেরা বিরোধী দলের রাজনীতি হোক। সেইখানে বিরোধী দল ছায়া সরকার হিসেবে কাজ করুক, হামের টিকা নাই সেটার জন্য বলুক, এবং কি বলে জলাতঙ্ক রোগের টিকা নাই, কেন 18 মাস টিকা আসলো না, কেন আমাদের সন্তানরা মারা যাচ্ছে, সেটা নিয়ে কাজ করুক। সেটার সাথে সরকারকেও জবাবদিহিতার মধ্যে আনুক। সরকার কতটুকু করতে পেরেছে, কতটুকু পারে নাই, সেটা সরকার জবাবদিহিতার মধ্যে আসবে সংসদে। এই মহান জাতীয় সংসদটাকে পবিত্র জায়গা হিসেবে আপনারা কাজ করেন, এটাই আপনাদের কাছে আমাদের একমাত্র স্বনির্বন্ধ ও অনুরোধ। গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের রাজনীতিগুলোকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের ডিমান্ডকে ফুলফিল করার জন্য, এর বাইরে কোনো কিছু। সংবিধান ছুঁড়ে ফেলা নিয়ে একটা প্রশ্ন আসছে আসলে, সেখানে এই বিতর্ক বলছেন আপনাদের দলীয় সংসদরা বলছেন যে জামাতের পরাজয়ের দলিল হিসেবে তারা হয়তো গাত্র দেওয়া হচ্ছে দেখে সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছে। এখানের সাথে আসলে এই ধরনের বিতর্ক কেন আসছে? আমি আসলে এটা যে বুঝি না যে সংবিধান ছুঁড়ে ফেলা, প্রত্যেকটা সংবিধানে 72 সালে ওটা আবিষ্কার হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে, কিন্তু তার মানে এই না যে ওই সময় যে সরকার ছিল তার মন মতো করে সংবিধান বানিয়েছে। তখন কিন্তু প্রত্যেকটা মানুষ এই দেশটাকে ধারণ করেছে, লালন করেছে। এই দেশের বাইরে বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের কাছে সংবিধান হতে পারে পাকিস্তানপন্থী, তাদের কাছে সংবিধান হতে পারে অন্যপন্থী। এইখানে এইটা সমস্ত পৃথিবীর ভালো ভালো সংবিধানগুলোকে ফলো করে, সংবিধান তো বানানো জিনিস না, ভালো ভালো সংবিধানগুলোকে ফলো করে অনেক দিন এই দেশে ব্রিটেন শাসন করেছে, সেগুলা থেকে কেটে ছেটে নিয়ে টিয়ে আপনার বানিয়েছে। এটা তো ছুঁড়ে ফেলার কোনো জিনিস না। আপনার সবখানে আপনি ধরেন যে 28-এর খধারা, নারী পুরুষ ধনী গরিব উঁচু নিচু সব মিলে সমান, আপনি এটা কাইটা ছাইটা কি করবেন? আপনি কোনখানে নিয়ে যাবেন? ওইটাকেই অন্য কোনো আঙ্গিকে তো ওই কথাগুলোই থাকতে হবে।
হ্যাঁ, কিংবা আপনার নির্বাচন পদ্ধতি ওই অবস্থায় থাকতে হবে। যদি আপনার নির্বাচন পদ্ধতির সঙ্গে আপনি না মিলেন, আপনি আনেন সংশোধনী, আপনাকে তো কেউ নিষেধ করে নাই। এনভায়রনমেন্ট অনুযায়ী অনেক কিছু চেঞ্জ হতেই পারে। আপনার যেমন তত্ত্বাবধায়ক আসছে এনভায়রনমেন্ট অনুযায়ী, আবার আপনি যদি মনে করেন যে শেখ মুজিবুর রহমান সাহেবের পরিবারকে আজীবন আপনার সম্মান দেওয়া, নিরাপত্তা দেওয়া, এটা আপনি বাদ দিতেই পারেন। আপনি রাষ্ট্রপতি 70 অনুচ্ছেদ আপনি চেঞ্জ করবেন, এখানে তো সবাই একমত হয়ে 70 অনুচ্ছেদে কি বলেছে, 70 অনুচ্ছেদে সবগুলোর সাথেই একমত হয়েছে, শুধুমাত্র অর্থ বিল ছাড়া। এগুলো তো আপনি করতেই পারেন। তো এই যে জায়গাগুলো, আপনার এই জায়গাগুলো মানলে, মেনে, সংবিধানটাও থাকলো, আমরাও থাকলাম। আপনার ব্রিটেন যদি 1000-এর উপর, 800-র উপরে অলিখিত সংবিধান দিয়ে পৃথিবী চালাতে পারে এত বছর, এত শত শত হাজার বছর, বাংলাদেশ কেন 54 বছর 55 বছর চালাতে পারবে না? আমাকে বলেন তো। জি মনিয়াপা, আমি কথা বুঝতে পারছি। মাহবুব ভাই, আপনি একটু বলবেন, আপনার কাছে 2-3টা প্রশ্ন থাকবে, তার মধ্যে প্রথম প্রশ্নটা এখান থেকেই শুরু করতে চাই যে সংবিধান ছুটে ফেলার যে বিতর্কটা আসছে, এটা কেন এখন আসছে এবং কার আসলে গাত্র দেওয়া হচ্ছে? আসলে দেখুন, আপা যেটা বললেন যে বিচার মানেই কিন্তু তাল গাছ আমার, এরকম একটা বিষয় আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। কিন্তু গত 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের মনে হয়েছে কি, বিচারও মানি না, তাল গাছও মানি না, আমি যেটা বলবো এটাই তাল গাছ। অর্থাৎ এটাকে বলে মব সন্ত্রাস। এই মব রাজার আমলে যা কিছু হয়েছে সব কিছুই কিন্তু ধরেন ছুঁড়ে ফেলা, ভেঙে ফেলা, কেটে ফেলা। আপনার 72 সংবিধান তো একটা মুক্তিযুদ্ধ জাত একটা সংবিধান, তো সেটার ব্যাপারে রাগটা কাদের থাকার কথা? যাদের থাকার কথা তারাই আছে। কারণ আপনি দেখুন যে ভারত বা পাকিস্তান অথবা এই আশেপাশের কোনো দেশের সংবিধানে এই ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম শব্দটা কিন্তু নাই। ভারতে আছে সেকুলার। আমাদের এখানে সেকুলারিজম শব্দটা আসলো কোথা থেকে, বঙ্গবন্ধু কোথায় পেলেন, সেটা কিন্তু তার বইতে লেখা আছে। কাজে আমরা যখন বলছি যে এটা ভারত লিখে দিচ্ছে, এইটা কিভাবে হয়? এবং আপনি দেখুন বারবার বলা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ ইত্যাদি নানান রকম কথাবার্তাগুলো তুলে দিয়ে আবার দেখা গেল সুতা আমদানি 140% বেড়ে গেছে। আগামীতে যেই কোরবানি ঈদ হতে থাকবেন, দেখবেন